ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ভালো আছো। তো আজকে আমি সামারির রাইটিংয়ের রুলসগুলো দেখাবো, অর্থাৎ হচ্ছে যে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের যে টপিকটা আছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 3। এইখানে তোমাদের একটা টেক্সট দেওয়া থাকে, অর্থাৎ এই টেক্সটটা অর্থাৎ এই প্যাসেজটা তোমাদের মূল বই থেকেও আসতে পারে, যেটা ইংলিশ ফর টুডে EFT আমরা বলে চিনি, অথবা বাইরে থেকেও আসতে পারে। সাধারণত আমরা দেখি যে বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে এগুলো তোমার মূল টেক্সট থেকেই আসছে। তো ওখানে কোশ্চেন নাম্বার 3-তে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজের সামারি করতে হবে। সামারি ফার্স্ট গ্লেন্সে যেটা তোমার কাছে মনে হবে যে এটা তো একেবারে একটা সহজ টপিক, আমি দেখে দেখে 4-5 লাইন লিখে দেবো। এবং এই যে কাজটা যখন তোমরা করে আসছো এই পর্যন্ত, যারা করেছো তারা দেখেছো যে 10-এর মধ্যে তোমরা 1-2 এরকম মার্ক পাচ্ছ, অর্থাৎ 10-এর মধ্যে যে 8 পাওয়া বা তার চেয়ে বেশি কিছু পাওয়া, এইটা হচ্ছে না। এটা না হওয়ার পিছনে যে কারণগুলো হচ্ছে যে সামারি লেখার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমরা জানো না। তো আজকে একেবারে ডিটেইলি আমি একটা একটা করে রুলগুলো তোমাদের বোর্ডে শো করব এবং ওটা ব্যাখ্যা করব। আশা করছি আজকের পরে সামারি লেখা তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে এবং সামারিতে যে এত ভ্যারাইটি ছিল সেটা বুঝতে পারবে আজকে। সো সাথে অলরেডি জয়েন করেছে ইশরাত জাহান ইতি, থ্যাংক ইউ। চলো একটা একটা করে রুল করি। তো ফার্স্টে যেটা বলি যে সামারি টপিকটা খুব সহজ। এইটা হ্যাঁ সহজ, রুল জানলে ওই রুল অনুযায়ী তুমি কাজ করলে এটা সহজ, কিন্তু রুলসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে এবং ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। যদি তুমি 10-এর মধ্যে কমপক্ষে 8 পেতে চাও, একেবারে 10-এর মধ্যে 8 দিবে যদি তুমি আজকে আমার রুলগুলো ভালো করে ফলো করো। চলো দেখি যে ফার্স্ট কি আছে। নাম্বার 1 দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। একটা একটা করে রুল কিন্তু সবাই লিখে নেবে। আমি কিন্তু 1-2টা লাইন লিখে বুঝিয়ে বুঝিয়ে মুছে দেবো, সবাই একটা একটা করে লাইন লিখে নেবে। কয়েকটা লাইন লেখার পর আমি এটা বোঝাবো তোমাদের। ফাইন্ড দ্য মেইন আইডিয়া। নাম্বার 2 গেল। Give importance on keywords of a sentence. Number 4, find out important and ইন্টারেস্টিং পয়েন্টস। পাঁচটা করে লাইন দেব, তারপর এগুলো বোঝাবো। ফাইভ, আচ্ছা। তো স্টুডেন্টস কি হলো যে প্রথমে এই 5টা রুল নিয়ে আমরা একটা কথা বলি, তারপরে বাকিগুলো নিয়ে কথা বলবো। মিথিলা, ফারজানা, ইমা আছো সাথে, থ্যাংক ইউ। তো ফার্স্টে কি বললাম? আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। এই নাম্বার 1 আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বলতে বোঝাচ্ছে তোমাদের যেই টেক্সটটা, যে প্যাসেজটা তোমাকে করতে দেবে সেটা হতে পারে ইংলিশ পটওটি থেকে বা এর বাইরে থেকেও হতে পারে। সেই টেক্সটটা বোঝাটা খুব জরুরি। অর্থাৎ তুমি যদি প্যাসেজটা না বোঝো তাহলে লিখবে কি, তাই না? হ্যাঁ, তাই প্যাসেজটা তোমাকে বুঝতে হবে এবং প্যাসেজটা বুঝতে কী করতে হবে? তোমাকে মিনিমাম একাধিকবার, মানে মিনিমাম 2বার পড়তে হবে, টাইমের উপর ব্যালেন্স করে অবশ্য। যদি প্যাসেজটা তোমার আগে পড়া থাকে তাহলে একবার পড়লে হয়ে যাবে। আর যদি আগে পড়া আছে বা অনেক আগে পড়েছি বা কখনোই পড়িনি এটা হয়, তাহলে মিনিমাম 2 থেকে 3বার পড়তে হবে। একটা প্যাসেজ তুমি যতবার পড়বে এর অন্তর্নিহিত তাৎপর্যটা তুমি ততটা বেশি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। আর এই সামারি লেখার ক্ষেত্রে তোমাদের যেমন পোয়েট্রির ক্ষেত্রে যেটা আছে থিমের ক্লাসগুলো আমি গত কয়েকদিনে নিয়েছি, সেই থিম আর সামারির মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেমি কি হয়তো তোমার অন্তর্নিহিত তাৎপর্যটা লিখতে হয়, আর সামারিতে মূল ভাবটা লিখতে হয়, পুরো প্যারাজের সংক্ষিপ্ত রূপটা, আগে সংক্ষেপে আমরা কি লিখবো। তো নাম্বার 1 কি হলো যে আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট।
টেক্সটটা তোমাকে ভালো করে বুঝতে হবে, এই জন্য তোমাকে কি করতে হবে 1 থেকে 2 বার মিনিমাম টেক্সটটা পড়তে হবে। গেল। এবার দেখো নাম্বার 2তে, এটা নাম্বার 1 গেল, ফাইন্ড দ্য মেইন আইডিয়া। অর্থাৎ এই যে টেক্সটটা তুমি পড়লে সেই টেক্সটের মূল ভাবটা কি সেটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি টেক্সটের মূল ভাবটা না বোঝো যে টেক্সটটা আসলে কি সম্পর্কে, প্যাসেজটা আসলে কি সম্পর্কে আছে, তাহলে কিন্তু তোমার বোঝাটা খুব মুশকিল হবে। সাধারণত একটা প্যাসেজের ফার্স্ট লাইনটা ভালো করে পড়লে, যেটাকে হেডলাইন আমরা বলে থাকি, সেই ফার্স্ট লাইনটা ভালো করে পড়লে প্যাসেজের সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়। তো ফাইন্ড আউট দ্য মেইন আইডিয়া, মেইন আইডিয়াটা বোঝাটা সামারি লেখার ক্ষেত্রে অবশ্যই জরুরি, বা পুরো প্যাসেজটা বোঝার ক্ষেত্রে জরুরি। নাম্বার 2 গেল। নাম্বার 3 দেখো, কিপ ইম্পর্টেন্স অন কি ওয়ার্ডস অফ এ সেন্টেন্স। কিওয়ার্ডস অফ এ সেন্টেন্স, অর্থাৎ সামারি লেখার জন্য যেই সকল সেন্টেন্সগুলোকে তুমি টার্গেট করবে, যে এই সেন্টেন্সগুলো টার্গেট করে আমি সামারি লিখবো, সেই সেন্টেন্সগুলো তোমার কিওয়ার্ডসগুলো বুঝতে হবে। কিওয়ার্ডস কি? অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকে। কি মানে কি? চাবি। আচ্ছা, মোহাম্মদ মহিউদ্দিন, দ্যাট মিনস হচ্ছে মার্জিয়া জাহান, আশা করছি শুনতে পাচ্ছ। কিওয়ার্ডস মানে হচ্ছে কি শব্দ অর্থ চাবি। প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে যে একটা এমন শব্দ আছে যেই শব্দটা দিয়ে পুরো সেন্টেন্সটাকে ক্লিয়ারলি বোঝা যায়। যেমন ধরো একটা সেন্টেন্স বললাম, হিজ নেম ইজ আহমেদ। এই যে বললাম হিজ নেম ইজ আহমেদ, এখানে কি যে অর্থাৎ যে মূল চাবিকাঠি যে শব্দটা, সেটা কি জানো? সেটা হচ্ছে আহমেদ। অর্থাৎ আহমেদ এই শব্দটা না বললে হিজ নেম ইজ ড্যাশ হবে না, ক্লিয়ার হবে না। এখানে যদি আমরা ভুল করে হিজ আহমেদ বা হিজ আহমেদ বললেও আমরা কিন্তু বুঝতাম, ইজটা না বললেও কিন্তু, যদিও লাইনটা ভুল হতো, কিন্তু আমরা অর্থটা বুঝতাম। এখানে কিন্তু ওই আহমেদ শব্দটা বাদ দিলে, যেটা ছিল আমাদের লাইনের কি ওয়ার্ড, সেটা বাদ দিলে কিন্তু আমরা লাইনটা বুঝবো না। সেই জন্য কি হচ্ছে যে গিভ ইম্পর্টেন্স অন কি ওয়ার্ডস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে বুঝতে গেলে সেই সেন্টেন্সের যে কি ওয়ার্ডটা আছে, মূল যে শব্দটা আছে, সেই শব্দটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে অনুধাবন করতে হবে। এই জন্য কি ওয়ার্ড মিনিংগুলো কিন্তু জানা জরুরি। আমরা কিন্তু যখন প্যাসেজগুলো পড়াই তোমাদের ওয়ার্ড মিনিংগুলো বারবার বলি। অর্থাৎ যদি তোমার টেক্সটের থেকে এই সামারি লেখাটা আসে, অর্থাৎ প্যাসেজটা আসে, সেক্ষেত্রে যে ওয়ার্ড মিনিংগুলো আমরা পড়াচ্ছি, সেই ওয়ার্ড মিনিংগুলো তোমার জন্য খুব সহায়ক হবে। সো নাম্বার 3 গেল, গিভ ইম্পর্টেন্স অন কিওয়ার্ডস অফ এ সেন্টেন্স। নাম্বার 4 দেখো, ফাইন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্টস। এখন একটা প্যাসেজ, যে প্যাসেজটা তোমাকে করতে দেওয়া হবে, সেই প্যাসেজে দেখা যাবে যে 12-14 লাইন আছে, অথবা 2-3টে প্যারাগ্রাফ আছে, এরকম হয়। সাধারণত আমরা বোর্ড কোশ্চেনগুলো দেখি যে একটা প্যাসেজ যদি দেয় একটু বড়, কোনো ক্ষেত্রে, বা তোমরা বাইরে যদি কোনো পরীক্ষায় পরবর্তীতে আগে পরে দিয়ে থাকো, দেখবে যে 2-3টা প্যাসেজ দেয়, সেই প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে হতে পারে। সেই থেকে তোমার ফাইন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্টস, অর্থাৎ প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইন্টারেস্টিং বলতে কি বলছে, যেই লাইনগুলো বললে পুরো প্যাসেজের থিমটা ক্লিয়ার হবে, সেই লাইনগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে, সেই পয়েন্টগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কি ফাইন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্টস। ওকে। আর নাম্বার 5 দেখো, আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। গুরুত্বপূর্ণ সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করতে হবে। গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো কি, অর্থাৎ পুরো প্যাসেজ থেকে তুমি যেই সেন্টেন্সগুলো ফাইন্ড আউট করবে বা সিলেক্ট করবে যে এই সেন্টেন্সগুলোর উপর ভিত্তি করে আমি সামারিটা লিখবো, বা সামারির মূল থিমটা লিখতে গেলে আমাকে এই সেন্টেন্সগুলোর হেল্প নিতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই সেন্টেন্সগুলো তুমি আন্ডারলাইন করতে পারো। এখন পরীক্ষার পোস্টে কিন্তু আন্ডারলাইন করা যায় না, এটা নিয়ম নেই। সেক্ষেত্রে তুমি পেন্সিল দিয়ে ছোট ছোট চিহ্ন দিয়ে ওই লাইনগুলোকে মার্ক আউট করে রাখতে পারো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো কি হতে পারে। তো ক্লাসের শুরুতেই একেবারে বলা হয়েছিল যে সামারিকে একেবারে খুব সহজ জিনিস, আমি তো এমনি লিখে দেই, আমাকে মার্কস দেয়। ব্যাপারটা কিন্তু এরকম না, এবং বোর্ডে কিন্তু তোমাকে সেরকম মার্কস দেবে না। অর্থাৎ সেই আগের ব্যাপারগুলো ভুলে যাও, তোমাকে কিন্তু এই রুলগুলো পড়ে তবে বুঝিয়ে কিন্তু এগোতে হবে। এবং এখানে কিন্তু 5টা রুল দেখালাম। সামারির জন্য আজকে 20টা রুল আছে। কত? 20। অনেক, তাই তো? হ্যাঁ, অনেক। মানে এসে একেবারে যাবতীয় যা বলার আছে সামারি সব বলবো। আজকে ক্লাসটা ভালো করে শুনলে, এবং আমি যে রুলগুলো দিব, এক করে 20টা রুল দেবো, তাহলে আর পৃথিবীর কোনো সামারি লিখতে তোমার কোনো সমস্যা হবে না। পৃথিবীর যে কোনো সামারিকে, যেটা যদি অবশ্য যদি ইংলিশ হয়, তুমি যদি ইংলিশ মোটামুটি জানো, তাহলে তুমি সামারি লিখতে পারবে। সো এটা গেল নাম্বার 5। চলো দেখি নাম্বার 6-এ কি আছে।
আমি তো লাইনগুলো তোমাদের লিখে নিতে বলছি, যারা আছো লাইনে কাজে লাগবে, কারণ এই লাইনগুলো হয়তো একসাথে তুমি কোথাও পাবে না। এবং আমি একেবারে 100% শিওর তুমি কোনো বইয়ের মধ্যে একসাথে 20টা সামারি রুল আছে এরকম কোথাও পাবে না। অতএব তুমি এই রুলগুলো লিখে নাও, তোমার খুব কাজে লাগবে। 5টা রুল শেষ করলাম, আমরা নাম্বার 6-এ যাই। চলো দেখি নাম্বার 6-এ কি আছে। পাঁচটা করে রুল লিখি, তবে বোঝাচ্ছি। Write not more than 70 words. 5, 6, 7 and 8. Use your own words. 9. Omit examples and explanations. And number 10, use umbrella words. So number 6 কি আছে দেখি। Write into 5 to 6 lines. সামারি কত বড় লিখবো, এটা একটা প্রশ্ন সবার স্বাভাবিকভাবেই আসবে। সামারি আমরা 5 থেকে 6 লাইন লিখবো। এখন সেই 5 থেকে 6 লাইন ডিপেন্ড করে কিন্তু তোমার মূল সামারিটা কতটুকু আছে তার উপর, তাই না? একটা যদি তোমাকে প্রায় 7-8 লাইনের সামারি করতে দেওয়া হয়, সেখানে তুমি 5-6 লাইন তুমি লিখবে না। সামারি টার্গেট থাকবে 1/3 যাতে হয়, 3 ভাগের 1 ভাগ। তবে আমাদের বোর্ডে যেই ধরনের সামারিগুলো আসে সেখানে আমরা 5 থেকে 6 লাইনই মোটামুটি লেখার জন্য সুযোগ পাই বা সুযোগ হয়। প্রায় 10-12 লাইনের একটা সামারি থাকে। সো তোমাকে টার্গেট করতে হবে যে কি, আমি 5 থেকে 6 লাইনের মধ্যে একটা সামারিটা শেষ করব। অ্যান্ড নাম্বার 7-এ দেখো, রাইট নট মোর দেন 70 ওয়ার্ডস, অর্থাৎ 70 ওয়ার্ড। যদিও ওয়ার্ড লিমিট করা যায় 70, সেক্ষেত্রে তোমার হয়তো 65 to 75 বা 80 হয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। তবে মোটামুটি খেয়াল রাখবে যে 70-এর কাছাকাছি থাকে বা আগে পরে একটু সামান্য থাকে। তো খেয়াল রাখতে হবে যে কি 70 ওয়ার্ড 70 ওয়ার্ডসের মধ্যে আমাকে সামারিটা শেষ করতে হবে। ক্লিয়ার? সামারিটা কত লাইনের ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে? 70 ওয়ার্ডস। অ্যান্ড নাম্বার 8 দেখো, ইউজ ইউর ওন ওয়ার্ডস। ওন ওয়ার্ডস বলতে কি, অর্থাৎ আমার নিজের শব্দ। আমি প্যাসেজ থেকে শব্দগুলো তুলে তুলে বা প্যাসেজ থেকে লাইনগুলো তুলে তুলে কিন্তু আমি সামারি লিখতে পারবো না। লিখলে কিন্তু মার্কস দিবে না। একটা মার্কস দেয়, মার্কস বুঝো কোনো রকম পাস করার মতো একটা মার্কস দেয়, কেউ দেয়, কেউ দেয় না। অর্থাৎ স্ট্যান্ডার্ড সামারি না হলে তোমাকে মার্কস দিবে না, এটাই তো স্বাভাবিক। সো এখানে নাম্বার 8 বলছে যে ইউজ ইউর ওন ওয়ার্ডস। তুমি নিজে যেটা বুঝলে নিজের মতো করে লিখবে। টার্গেটটা কি, যে আমি এই প্যাসেজটা পড়ে যা বুঝলাম সেটা আমার মতো করে লিখবো। তো আমার মতো করে লিখতে গেলে আমার যেই লাইনগুলো আমি যেগুলো ফলো করি বা আমি যেটা ইজিলি ইউজ করি সেই লাইনগুলোতে আমি ফলো করবো, তা লিখবো, তাই না? আচ্ছা, নাম্বার 9 দেখো, ওমিট এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লেনেশনস। অর্থাৎ প্যাসেজের মধ্যে যদি কোনো এক্সাম্পল থাকতেই পারে, কোনো বিষয় বলছে সেই বিষয় সম্পর্কে আরও বেশি বোঝানোর জন্য তোমাকে উদাহরণ দিল, সেই উদাহরণ কিন্তু তুমি লিখতে পারবে না, উদাহরণটাকে তোমাকে বাদ দিতে হবে। কারণ এটা হচ্ছে যে এক্সপ্লেনেশনস, ব্যাখ্যা। প্যাসেজের কোনো একটা বিষয় নিয়ে তারা আরও কয়েকটা লাইন দিয়ে ওটাকে বোঝানোর চেষ্টা করলো, ব্যাখ্যা করলো, সেইটা তুমি কিন্তু লিখতে পারবে না। অর্থাৎ তোমার যাতে কোনো একটা বিষয় রিপিট না হয়, একই বিষয় তুমি 2বার লিখে ফেলেছো এরকম যাতে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, যে তোমাকে এক্সাম্পলস এবং এক্সপ্লেনেশনগুলো বাদ দিতে হবে। আচ্ছা, নাম্বার 10 দেখো, একেবারে ইন্টারেস্টিং তোমার কাছে মনে হবে, ইউজ আমব্রেলা ওয়ার্ডস। তোমার কাছে এখন মনে হবে স্যার আমব্রেলা ওয়ার্ডস আবার কি? আমব্রেলা মানে তো কি, ছাতা। আমরা তো জানি আমব্রেলা মানে ছাতা, আবার ছাতা ওয়ার্ড সেটা আবার কি জিনিস? তো আমব্রেলা ওয়ার্ডসটা কি সেটা হয়তো বলছি। দেখো যে ফার্স্টে এখানে 6, 7, 8, 9টা বুঝলে কিনা। 6-এ যেটা ছিল যে 5 থেকে 6 লাইনে লিখতে হবে এবং আমাদের টার্গেট থাকবে যে নট মোর দেন 70 ওয়ার্ডসের বেশি যাতে না হয়, কারণ
এটা মার্কস কিন্তু 10, আর 10-এর জন্য 70 ওয়ার্ডসই মোটামুটি স্ট্যান্ডার্ড ফর সামারি অনলি। অ্যান্ড 8 নাম্বার ইউজ ইউর ওন ওয়ার্ডস, নিজের শব্দ ব্যবহার করতে হবে। কোনো কঠিন শব্দ, বোম্বাস্টিং ওয়ার্ড এটাকে বলা হয়, খুব কঠিন শব্দ, হার্ড শব্দ ব্যবহার করলে বেশি মার্কস দেবে এমন ভাবার কোনো কারণ নাই। আমি সহজ করে আমার মতো করে বোঝাবো, তাহলেই আমি ভালো মার্কস পাবো। আচ্ছা, এরপরে যেটা বলা ছিল ওমিট এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লেনেশনস। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ এবং যদি ব্যাখ্যা থাকে, যদি এটা এক্সপ্লেন করা থাকে, সেটা কিন্তু আমি লিখতে পারবো না, আমি শুধু স্পেসিফিক লাইনগুলো লিখতে পারবো। আর নাম্বার 10 সবচেয়ে ইন্টারেস্টিং যেটা তোমাদের বলা হলো এখন, যে ইউজ আমব্রেলা ওয়ার্ডস। এখন আমব্রেলা ওয়ার্ডসকে সেটা দেখাচ্ছি। দেখো আমব্রেলা ওয়ার্ড কাকে বলে। আমব্রেলা বলতে যেটা বুঝি, আমব্রেলা কি, আমব্রেলা মানে ধরো একটা ছাতা। সাপোজ ধরো এটা একটা ছাতা, আমি একটা ছাতা আঁকি, সাপোজ ধরো এটা একটা ছাতা গেছি, হ্যাঁ, ধরো এটা একটা ছাতা। তো ছাতার যে ব্যাপারগুলো থাকে, এই যে মূল যে হ্যান্ডেলটা থাকে, আচ্ছা, তো ছাতা কীভাবে তৈরি হয়, এভাবে একটা স্টিক ইউজ করা হয়। একটা ছাতার মধ্যে অনেকগুলো স্টিক থাকে। তো দেখো এখানে কয়টা এসছে, 1 2 3 4 5 6, 6টা স্টিক মিলে মূল যে ছাতাটা আসছে, 7টা স্টিক ইউজ করা হয়েছে। তো এখানে এক একটা স্টিকে এক একজনের নাম দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, একজন নাম দিলাম ধরো হাসান, এইচ, রহিম, করিম, হ্যাঁ দিলাম। এটা ধরো এইটার জন্য দিলাম জামাল, এটার জন্য দিলাম আবির, ঠিক আছে। তো কি বললাম যে হাসান, রহিম, এই যে যত নামগুলো ইউজ করেছি দেখো যে সবগুলো কিন্তু আমরা এক ওয়ার্ডে ইউজ করতে পারি। সেটা কি, বয়েস, BOYS, বয়েস। তাহলে এই যে নামগুলো আমরা ইউজ করেছি 1 2 3 4 5, 5টা নাম ইউজ করেছি, সেই 5টা নামকে আমরা এক ওয়ার্ডে ইউজ করতে পারলাম কি, বয়েজ বলে। বা যদি এমন হতো যে এরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাহলে তাদের সবার ক্ষেত্রে আমরা সেটা মেল ফিমেল যাই হোক না কেন, অর্থাৎ ছাত্রছাত্রী যাই হোক না কেন, সবার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারতাম, স্টুডেন্টস ইউজ করতে পারতাম। সেটা হচ্ছে আমব্রেলা ওয়ার্ডস। তো প্রয়োজনে আমব্রেলা ওয়ার্ডস ইউজ করতে হবে। অর্থাৎ একটা প্যাসেজে যদি এই একই ধরনের অনেকগুলো বিষয় থাকে যেগুলো একই জাতীয়, একই ধর্মীয়, তো এই একই জাতীয় শব্দগুলোকে আমরা এক ওয়ার্ডে ইউজ করার চেষ্টা করব, তাহলে আমাদের লাইনটা ছোট হবে। আমাদের টার্গেট তো বড় জিনিসটাকে ছোট করে বোঝানো। তো এগুলো হচ্ছে আমব্রেলা ওয়ার্ডস। ধরো একটা রুমে অনেকগুলো কি আছে, ধরো চেয়ার আছে, টেবিল আছে, আর অন্যান্য আসবাবপত্র আছে। তো সেক্ষেত্রে আমরা একসাথে ফার্নিচার এই শব্দটা ইউজ করবো, সেটা হচ্ছে আমব্রেলা ওয়ার্ডস। তো স্টুডেন্টস নিশ্চয়ই বুঝতে পারছো আমব্রেলা ওয়ার্ডস মানে কি। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে একটা ওয়ার্ড দিয়ে বোঝানো হয়, সেটাকে বলা হয় আমব্রেলা ওয়ার্ডস। তো নাম্বার 10 আমব্রেলা ওয়ার্ডসগুলো, চলো দেখি 11 কি আছে। কি লিখলাম যে ডোন্ট ইনক্লুড ইনফরমেশন ফ্রম আউটসাইড, অর্থাৎ তুমি বাইরে থেকে কোনো ইনফরমেশন নিতে পারবে না। এটা আমি এক্সপ্লেন করবো। এবং নাম্বার 12-এ দেখো, give importance on first and last line, অর্থাৎ প্রথম এবং শেষ যে লাইনটা আছে সেই লাইনের প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 13, ইউজ ইজি আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস। ইজি আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস। অ্যান্ড 14, অর্থাৎ সহজ শব্দগুলো ব্যবহার করতে হবে। Don't write your own opinion, অর্থাৎ তুমি তোমার নিজের ওপিনিয়ন, মতামত কিন্তু এখানে লিখতে পারবে না, লেখার সুযোগ নেই। অর্থাৎ প্যাসেজ যা আছে সেটাই তোমাকে বুঝে লিখতে হবে। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ডোন্ট
copy lines from the text, from the text. সো চলো এই পাঁচটা নিয়ে আমরা আলাপ করি। আমরা অলরেডি 10টা রুল ক্রস করে এসেছি, এবার নাম্বার 11-এ আসি। সো শহীদ আল হাসান রোল নাম্বার 311 সাথে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ রয়ও আছো সাথে, মার্জিয়াও আছো। আর লাইনগুলো লিখে নাও, খুব কাজে লাগবে। কারণ আমি একটু আগে তো যে বললাম যে আজকে যে 20 রুলস দেখাবো সামারির, সেই 20 রুলস তুমি একসাথে কিন্তু কোথাও পাবে না। সো দেখো 11-এ কি বলছে যে ডোন্ট ইনক্লুড ইনফরমেশন ফ্রম আউটসাইড। অর্থাৎ আমাকে যে প্যাসেজটার উপর সামারি লিখতে দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষার প্রশ্নে আমাকে যেই প্যাসেজটা দেওয়া হয়েছে সেই প্যাসেজের ভিতরেই কিন্তু আমাকে থাকতে হবে। যে প্যাসেজটা আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দেওয়া হয়েছে, এবং আমি ওখানে তাকে কম্পেয়ার করতে যেয়ে, যদিও তার সাথে কারো কম্পেয়ার করা যায় না, ধরো তাকে কম্পেয়ার করতে যেয়ে তুমি নেলসন ম্যান্ডেলার 2টা লাইন লিখে দিতে চাও, বা অন্য কোনো বিখ্যাত রাজনীতিবিদের নাম লিখে দিতে চাও, তার কোনো ঘটনাকে উল্লেখ করতে চাও, সেটা কিন্তু হবে না। অর্থাৎ তুমি বাইরে থেকে কোনো ইনফরমেশন প্যাসেজে ইনক্লুড করতে পারবে না। তোমার প্যাসেজের মধ্যে যা আছে তোমার ওটার মধ্যেই তোমাকে থাকতে হবে। ইভেন ওই বিষয়ে তুমি আরও বেশি জানি সেটাও লেখা যাবে না। যেমন 6 দফা আন্দোলনের ক্ষেত্রে তুমি 1971 সালের কোনো বা 69-এর গণ অভ্যুত্থান বা কি বলবো যে 1990 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা কিন্তু লিখতে পারবে না। অর্থাৎ তোমাকে যতটুকু টেক্সটের মধ্যে যতটুকু ঘটনা থাকবে ওই ঘটনার মধ্যেই তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। এটাই বলছে যে ডোন্ট ইনক্লুড ইনফরমেশন ফ্রম আউটসাইড। আচ্ছা, নাম্বার 12 দেখো, গিভ ইম্পর্টেন্স অন ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন। অর্থাৎ যে কোনো স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফের, তুমি যে কোনো বইয়ের যে কোনো প্যারাগ্রাফই পড়ো না কেন, প্রথম লাইন ওই প্যারাগ্রাফ সম্পর্কে সব কিছু বলে দেয়। অর্থাৎ ওই প্যারাগ্রাফটা কী সম্পর্কে সেটা কিন্তু ফার্স্ট লাইনে বলে দেয়। ফার্স্ট লাইনকে বলা হয় যে কি লাইন্স অফ এ প্যারা, একটা প্যারা বা একটা প্যারাগ্রাফের যে মূল যেই লাইনটা সেটা কিন্তু আমরা ফার্স্ট লাইন থেকে জানতে পারি। সো ফার্স্ট লাইনটিকে তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং তুমি যখন সামারি লিখবে তোমার খেয়াল থাকতে হবে যে আমি যাতে ফার্স্ট লাইনটা খুব গুরুত্ব সহকারে লিখি, এবং ফার্স্ট লাইনটা যে ইনফরমেশনটা আছে, যেটা পুরো প্যাসেজের একটা ছায়া বলা যেতে পারে, সেই ইনফরমেশনটা যাতে আমি বাদ না দিই। অর্থাৎ আমার সামারির মধ্যে প্রথম লাইন এবং শেষ লাইনটা যাতে মোটামুটি ঠিক থাকে। অর্থাৎ তাহলে গল্পের শুরু এবং শেষ, যদি ওটা গল্প নাও হতে পারে, তাও ধরো যে একটা ঘটনা আছে, ঘটনার শুরু এবং শেষটা যাতে আমার ঠিক থাকে। সো আমাকে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইনের মধ্যে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। গেল নাম্বার 12। এবার 13-এ আসো, ইউজ ইজি আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস। অর্থাৎ যেটা একটু আগে একটু বলেছিলাম, সেটা হচ্ছে যে সামারি আমি ছোট করে লিখবো, অনেক কঠিন শব্দ দিয়ে লিখবো যাতে টিচার দেখলে খুশি হয় আমি অনেক ভালো ইংলিশ পারি। ব্যাপারটা কিন্তু তা না। সামারিটা তুমি কত সহজ করে লিখতে পারো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেক্ষেত্রে তোমার খাতাটা যে দেখছে সে হচ্ছে রিডার, পাঠক, আর তুমি হচ্ছে লেখক। ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার খাতায় তুমি হচ্ছে লেখক আর যে পড়ছে সে হচ্ছে পাঠক। তো পাঠক সবসময় চায় কি যে সহজে কিছু বুঝতে, ইজি আন্ডারস্ট্যান্ডিং লেখাগুলো, তাই না? বর্তমান সময়ে দেখবে যে সহজ করে যারা লিখছে তাদের লেখাগুলো কিন্তু মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি, কারণ জনসাধারণ মানুষের মধ্যে অর্থাৎ রুট লেভেল থেকে সকল মানুষের কাছে এটা পৌঁছে যাচ্ছে, সবার জন্য আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। অর্থাৎ যেই লেখাটা সবার জন্য সহজে বোঝা যাবে সেই ওয়ার্ডগুলোই তোমাকে ইউজ করতে হবে। সেটা এখানে বলছি, ইউজ ইজি আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডস। অর্থাৎ সহজে বুঝতে পারা যায় এমন ওয়ার্ডসগুলো তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, নাম্বার 14 দেখো, ডোন্ট রাইট ইউর ওন ওপিনিয়ন। 14, অর্থাৎ তুমি চাইলেই তোমার নিজের ওপিনিয়নটা লিখতে পারবে না। অর্থাৎ প্যাসেজটা পড়ে আমি কি বুঝলাম বা আমার কি মত সেটা কিন্তু লেখা যাবে না। রিয়াজুল ইসলাম রাজু, ওয়ালাইকুম আসসালাম, রোল নাম্বার 0273A1B। সাথে আরও আছে ইসরাত জাহান ইতি, বলছেন কেমন আছেন? ওকে, ভালো আছি ইসরাত, আশা করছি তুমিও ভালো আছো। সো ক্লাসটা দেখো, এবং যা বলছিলাম যে লাইনগুলো লিখে নিলে বেশি ভালো হবে। যারা এই মুহূর্তে জয়েন করেছে তারা ক্লাস শেষে ক্লাসটা টেনে নিয়ে প্রথম থেকে 20টা লাইন লিখে নিও। এটা সবসময় সাহায্যের জন্য কাজে লাগবে। সো কি বললাম যে নাম্বার 14, ডোন্ট রাইট ইউর ওন ওপিনিয়ন। তুমি তোমার নিজের মতামত কিন্তু লিখতে যাবে না। এই প্যাসটা পড়ে আমি এই বুঝলাম, প্যাসটায় আসলে এই ছিল, অর্থাৎ তুমি গেস করে অনুমান করে বা আমার মতে এইটা হয়,
অর্থাৎ তোমার মত প্রকাশ করার কিন্তু ওখানে কোনো সুযোগ নাই, প্যাকেজে যা আছে সেইটাই তুমি কিন্তু লিখে দেবে। সো এটাই হচ্ছে ডোন্ট রাইট ইউর ওন ওপিনিয়ন। নাম্বার 15 দেখো, ডোন্ট কপি লাইন্স ফ্রম দ্য টেক্সট। এটা কিন্তু তোমাদের জন্য আসলে অনেকের জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। কারণ হচ্ছে কি যে সামারি বলতে সবারই সাধারণত মাথায় একটা ব্যাপার আছে কি যে সারাংশ বা সারমর্ম, তাই তো? সারমর্ম কবিতার আর গল্পর অংশ হলে সারাংশ। যে সারাংশ আমি কীভাবে লিখবো, সামারি কীভাবে লিখবো, যে মূল যে গল্পটা দেওয়া থাকবে, যে ঘটনা দেওয়া থাকবে, ওখান থেকে আমি 5-6 লাইন কপি করে দিয়ে দেবো, এই 1 লাইন পর এক লাইন যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। এখানে সরাসরি বলছে ডোন্ট কপি লাইন্স ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তুমি টেক্সটের থেকে কোনো লাইনই কপি করতে পারবে না। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি কীভাবে লিখবো, টেক্সটের থেকে লিখবো না কোথা থেকে লিখবো? তোমাকে বলে নেই যে টেক্সটের থেকে লিখবে না, বলছে টেক্সটের থেকে কপি করতে পারবে না, হুবহু লাইনটা আমি তুলে নিলাম। ওই লাইনটা পড়ে তুমি যা বুঝলে, মানে মোটামুটি ওই লাইনটার মূল বিষয়টা কি সেজন্য আগে লাইন পয়েন্টগুলো বলা হচ্ছে, ইম্পর্টেন্স পয়েন্টসগুলোর উপর গুরুত্ব দেওয়া। ওই লাইনটার মূল বিষয়টা তুমি লিখবে, ক্লিয়ার? অর্থাৎ টেক্সটের থেকে সরাসরি কোনো লাইন কপি করা যাবে না। যদি কেউ কপি করে তাহলে তাকে ওই যে বললাম মার্কসি মার্ক, এক ধরনের মার্কস দেওয়া যেতে পারে, যেটা শুধু পাস করার জন্য। তুমি ফেল করে যাচ্ছ, তোমাকে একটা পাস মার্ক দিয়ে দেওয়া হলো, ওটা দিয়ে কিন্তু A+ হবে না। তো আমাদের যেহেতু অন্তত 10-এর মধ্যে 8 টার্গেট করছি, সো সেক্ষেত্রে অবশ্যই রুলগুলো ফলো করতে হবে। আমরা টেক্সটের থেকে কোনো লাইন হুবহু কপি করবো না, এবং প্রয়োজনে যদি এমন হয় 2-3টা লাইনকে যদি এটা করা, 2টা সিম্পল লাইনকে আমরা যদি কমপ্লেক্স বা কম্বাইন করে একসাথে দেখাতে পারি, সেটা কিন্তু দেখানো যেতে পারে। এবং ওই যে একটা এর আগে বললাম না যে 5 থেকে 6 লাইনে বেশি লেখা যাবে না, এর মানে এমন না যে আমি সবগুলো কমপ্লেক্স কম্পাউন্ড করে একেবারে প্যাসেজটা আমি 1-1.5 পৃষ্ঠা লিখে দেবো, তা না। প্যাসেজটা মোটামুটি একটা টার্গেট থাকে 70 ওয়ার্ডস যদি তুমি এই করো, তোমার খাতার লাইনের মনে করো মোটামুটি 70% কাভার হবে, 65 to 70% কাভার হবে, তুমি লিখলে বুঝতে পারবে। যদিও এটা তোমার হ্যান্ড রাইটিংয়ের উপর নির্ভর করে। সো 15 নাম্বার রুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, যে আমরা প্যাসেজ থেকে কোনো লাইন হুবহু কপি করতে পারবো না। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমাদের হাতে আরও 5টা রুল আছে এবং তোমরা বাসায় এই রুলগুলোকে ফলো করে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তাহলে দেখি 16 নম্বরে কি আছে। আচ্ছা, rearrange the sentences to make a complete sense. Write the original text 1/3 মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ করে লেখা, অথবা এখানে আমরা এটা ইউজ করতে পারি টেক্সট টু 1/3। 17 এবং দেখা যাচ্ছে 18 নাম্বার কি আছে। Generally write present tense, write in generally write in the present tense, মূলত প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, কিন্তু
But if the event is past or future, then follow the tense. এটা একটু বলবো, ব্যাখ্যা করবো। 19 যাই। If necessary, so if necessary, transform direct into indirect sentence or speech. It should be in the form of a paragraph. এটা আমরা স্পিচ লিখতে পারি, সেটা বেশি ভালো হবে। সো পুরো টোটাল 20-তে চলে আসছি। আমি লাস্ট যে 5টা রুল আছে সেটা দেখাচ্ছি। সো দেখো 16 নাম্বার কি হচ্ছে, rearranging the sentence, rearrange the sentence to make a complete sense. রিয়ারেঞ্জ আবার কি? এখানে আবার রিয়ারেঞ্জের কি আসলো, তাই না? আমি বক্স করে রিয়ারেঞ্জ দেখবো না, এখানে তা বলছে না। রিয়ারেঞ্জ বলতে বলছে যে তুমি তোমার পছন্দ মতো তো প্যাসেজ থেকে লাইনগুলো বাছাই করেছো, যে এই লাইনের উপর ভিত্তি করে আমি লিখবো, বা এই লাইনের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমি এই আমার থিমটা লিখবো। তাহলে সেই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি লিখেছো সেটা কি তুমি অ্যারেঞ্জ করেছো কিনা, অর্থাৎ লেখার পরে তুমি পড়ে দেখবে যে আমার ঘটনার সিকোয়েন্স ঠিক আছে কিনা, অর্থাৎ যেই সিকোয়েন্স অনুযায়ী আমি প্যাসেজটা লিখবো ভেবেছিলাম সেই সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, অর্থাৎ প্যাসেজের যে মূল বক্তব্যটা ছিল সেই বক্তব্যটা ঠিক আছে কিনা, অর্থাৎ পুরো যে প্যাসেজটা একটা গল্প হয়, গল্পের ধারাবাহিকতা ঠিক আছে কিনা, অর্থাৎ বা কোনো একটা বিষয় সম্পর্কে হয় বা কোনো একটা ঘটনার সম্পর্ক হয়, সেই ঘটনার ধারাবাহিকতা, মানে মোট কথা হচ্ছে অ্যারেঞ্জ বলতে রিঅ্যারেঞ্জ বলতে বলছে যে ঘটনার ধারাবাহিকতা আমি ঠিক রেখেছি কিনা, শুরু মিডল এবং মানে স্টার্টিং মিডল অ্যান্ড এন্ডিং যেটা আছে সেটা আমি ঠিক রেখেছি কিনা, এটা হচ্ছে অ্যারেঞ্জিং করা। আচ্ছা গেল। 17 দেখো, রাইট দ্য অরিজিনাল টেক্সট টু 1/3, অর্থাৎ মূল যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের 3 ভাগের 1 ভাগ, এটাকে টার্গেট থাকবে। তোমার যদি সামারি করতে তোমাকে একটা বড় প্যাসেজ হয় যেটা প্রায় ধরো 12-14 লাইনের, তোমার টার্গেট থাকবে যে আমি 3 ভাগের 1 ভাগ লিখবো। কতটুকু লিখবো? যে আমার যাতে সামারি 3 ভাগের 1 ভাগ হয়, এর বেশি বড় না হয়, এটা আমার একটা খেয়াল থাকতে হবে। এবং আরেকটা দেখো যে জেনারেলি রাইট ইন প্রেজেন্ট টেন্স, সামারিটা সাধারণত প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। কোনো ঘটনা বা কোনো ইভেন্ট বা কোনো বিশেষ সময় লিখলে যাই হোক না কেন তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যাতে প্রেজেন্ট টেন্সে লিখি। কিন্তু যদি কোনো ইভেন্ট অর্থাৎ কোনো একটা বিশেষ ঘটনাই দিয়ে দেয় যে ঘটনাটা ছিল পাস্ট টেন্সে, ধরো একটা ঐতিহাসিক ব্যাপার, ঐতিহাসিক ঘটনা বলা হয়েছে বা কারো ক্যারেক্টার বলা হয়েছে, অথবা ফিউচারে কোনো কিছু ঘটবে এরকম সায়েন্স ফিকশন বা সামথিং কিছু দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ফলো করতে হবে ওই টেন্সটাই। তাহলে আমরা কি পেলাম যে সাধারণত সামারি প্রেজেন্ট টেন্সে লেখে, কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনা বা ভবিষ্যতের কোনো ঘটনা যদি দেওয়া থাকে যেটা চেঞ্জ করা ঠিক হবে না ওই সেন্সটা ঠিক রাখার জন্য, তাহলে আমাকে ওই টেন্সই ফলো করতে হবে। আচ্ছা গেল। এবং নাম্বার 19 দেখো, ইফ নেসেসারি ট্রান্সফর্ম ডাইরেক্ট ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমরা ডাইরেকশনে যেরকম শিখি সেরকম যদি কোনো স্পিচকে আমাকে ওখানে ডাইরেক্ট আছে আমাকে ইনডাইরেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমার কিন্তু প্রয়োজন এটা করার দরকার পড়তে পারে। অর্থাৎ স্টেটমেন্টের আমরা কি করবো যে সরাসরি কারো স্টেটমেন্ট নিব না, কিন্তু স্টেটমেন্টের মধ্যে যদি কোনো লাইন থাকে গুরুত্বপূর্ণ, যে পয়েন্টটা না দিলে আসলে প্যাসেজের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না বা আমার সামারিটা লেখা একটু ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওই লাইনটাকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। ওকে। অ্যান্ড লাস্ট অফ অল নাম্বার 20, ইট শুড বি ইন দ্য ফর্ম অফ প্যারাগ্রাফ। তো টোটালি যেটা দাঁড়ালো যে ঘুরে ফিরে এটা একটা প্যারাগ্রাফ হবে, অর্থাৎ টোটালি দেখা যাবে যে আমার যদি হাতে লেখা বা যে কোনো কারণে লাইনটা দেখা গেলো যে পুরো এক পৃষ্ঠার মাঝামাঝি থেকে শুরু করেছি বা শেষ অংশ থেকে শুরু করেছি, এটা অন্য পৃষ্ঠায় যে পড়েছে, কিন্তু খেয়াল রাখবে যে তুমি যাতে দ্বিতীয় পৃষ্ঠায় যে বা তোমার পুরো লাইনের মধ্যেই
যে মানে পুরো প্যারাটা যেটা লিখবে অর্থাৎ সামারি যেটা লিখবে সেটা কিন্তু 2 প্যারা যাতে না হয়ে যায়, 2 বা 3 প্যারা, 2 প্যারা তো মানে হওয়ার প্রশ্ন ওঠে না, অর্থাৎ পুরো সামারিটাই তোমাকে 1 প্যারা লিখতে হবে, অর্থাৎ সেটাই এখানে নাম্বার 20 বলছে ইট শুড বি ইন দ্য ফর্ম অফ এ প্যারাগ্রাফ, অর্থাৎ পুরো সামারিটা যাতে তোমার 1 প্যারার মধ্যে হয়, অর্থাৎ 5 থেকে 6 লাইন বা 6 থেকে 7 লাইনের মধ্যে আমরা লিখছি ম্যাক্সিমাম, বা 6 লাইন, তো এই 6 লাইন তো অবশ্যই 1 প্যারার মধ্যে হতে হবে, একাধিক প্যারাতে না, এটা খেয়াল রাখবে। সো স্টুডেন্টস, এই ছিল সামারের পুরো বিষয়টা, এবং এই যে সামারের 20টা রুল দিলাম, এরপরে আর কোনো সামারের সম্পর্কে কিছু বলার থাকে না। তোমরা যদি এই রুলগুলো ভালো করে ফলো করো তাহলে তুমি যে কোনো সামারি স্ট্যান্ডার্ড লিখতে পারবে, এবং শুধু আজকে না, সারা জীবন এই রুলগুলো ফলো করে তুমি স্ট্যান্ডার্ড সামারি লিখতে পারবে। আশা করছি তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবে। তো তাহলে আজকে এই পর্যন্ত।